নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। যাদবপুর বিধানসভা কেন্দ্র একটা অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র। 2026-এর বিধানসভা নির্বাচনের সেই বিধানসভা কেন্দ্রে আপনি বাম প্রার্থী, প্রচার করছেন। প্রচারে কি প্রতিক্রিয়া পাচ্ছেন মানুষের কাছে? এই যেমন আমি প্রতিবেদকের হাসি মুখ দেখতে পাচ্ছি, এইরকম হাসি মুখ সবার কাছ থেকে পাচ্ছি। এখন এটা যদি ইতিবাচক হয় ইতিবাচক, এটা যদি নেতিবাচক হয় তবে নেতিবাচক। প্রচারে গিয়ে কোন কোন বিষয়গুলো চোখে পড়ছে যেগুলো বিগত 5 বছরে উন্নতি? গোটা মানুষ চাইছেন একটা দুর্নীতি মুক্ত প্রশাসন হোক। পশ্চিমবঙ্গের মানুষ এটা হারে হারে টের পেয়েছেন যে তারা এত দুর্নীতি দেখছেন আর তাদের সহ্য হচ্ছে না। এমনকি আমি বলতে পারি বস্তিবাসী মানুষ তারাও বলছেন যে আর পারছি না, এবার পাল্টান। দুর্নীতিটা একটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন। ওই যেমন লাভ জিহাদ হচ্ছে না, আমি আপনি প্রেম করলাম, ওর মধ্যে খুঁজে পড়বে যে ধর্মের ব্যাপার। তৃণমূল যে দুজন ছেলে মেয়ে কথা বলে সেখানে ঢুকে পড়ে বলবে কাটমানি দাও, সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। সর্বোপরি যাদবপুর ইউনিভার্সিটি, এই যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বারবার রাজনীতি প্রসঙ্গ উঠে এসেছে। আর আপনি যে বিধানসভা কেন্দ্রে এবারে প্রার্থী হয়েছেন সেটাও হচ্ছে যাদবপুর কেন্দ্র। তো সেখানে এই যে রাজনীতির প্রসঙ্গ বা শিক্ষার জায়গা, এই নিয়ে যখন একটা বিতর্ক তৈরি হয়েছে, আপনি কি বলবেন? সেটাই তো একটা সবচেয়ে বড় প্রশ্ন। এ রাজ্যের মানুষ তারা দেখছেন তাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত এবং সরকার শিক্ষা ব্যবস্থাতে টাকা খরচা না করে মন্দির মসজিদে ইমাম ভাতা পুরোহিত ভাতায় খরচা করছে। মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং এই ভাতা দিয়ে যে মানুষের জীবনে কোনো রকম নির্দিষ্ট উন্নয়নের লক্ষণ নেই, এটাও মানুষ বুঝতে পেরে গেছে। বাম রাজনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে আজকের দিনে এবং বিরোধীরা অভিযোগ করে বলেন যে বামেরা শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, কিন্তু সেই দলেও তো আপনাদের মতো মানুষেরা রয়েছেন। কিভাবে উত্তর দেবেন? আমি সবসময় বলি শূন্যের যে গুরুত্ব, এটা যারা অঙ্কশাস্ত্র নিয়ে চর্চা করেন তারা বলতে পারবেন। শূন্য আবিষ্কার হয়েছে বলে বিজ্ঞানের ওখানে অগ্রগতি হয়েছে, প্রসার হয়েছে। আর এখন লোকে মহাশূন্যে গিয়ে মাসের পর মাস কাটাচ্ছে নতুন কিছু আবিষ্কার করার জন্য। সুতরাং বামেদের শূন্য মানে আগামী দিনে নতুন পথ তৈরির রাস্তা করে দেবে। যাদবপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করার পর মূলত কোন কোন দিকগুলোকে আপনি প্রাধান্য দেবেন? এইটা আরেকটা ভুল প্রশ্ন, এটা অধিকাংশ মিডিয়াই করে। এটা নির্বাচনটা পশ্চিমবঙ্গের, নির্বাচনটা যাদবপুরের না। পশ্চিমবঙ্গের সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনার জন্য বিধানসভায় লোকে প্রতিনিধি পাঠায়। এখন সেই প্রতিনিধিকে শুধু যদি যাদবপুরের কথাই বলে তাহলে সে পশ্চিমবঙ্গের কথা বলবে না। আর এটাই চায় দক্ষিণপন্থীরা, তারা এই আওয়াজটা তুলে দেয়। মিউনিসিপাল ইলেকশনে যাদবপুরের জন্য কি করবেন, বিধানসভা ইলেকশনে যাদবপুরের জন্য কি করবেন, লোকসভা ইলেকশনে যাদবপুরের জন্য কি করবেন, এই সমস্ত ভাবনা চিন্তা ছড়িয়ে দিয়ে তারা আসলে গণতন্ত্রের যে ত্রিস্তরীয় গণতন্ত্র তার গুরুত্বটাকে নষ্ট করে দেয়। সর্বোপরি যেটা বক্তব্য যে প্রচারে উন্নয়ন না আইডিওলজি, বা যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবারে কোনটা প্রাধান্য পাবে বলে আপনার? যদি নির্দিষ্ট আদর্শ সততা না থাকে তাহলে কখনোই কোনো উন্নতি হতে পারে না। উন্নতি মানে তো একটা কাঠামো করে দেওয়া নয়। তোতা কাহিনীর কথা মনে পড়ে যায়, বহু মিটিংয়ে বলছি। সোনার খাঁচা হয়েছে, পাখিটা বেঁচে আছে কি? আমাদের কাজ হচ্ছে পাখিটাকে বাঁচিয়ে রাখা। মানুষ প্রশ্ন করবে, মানুষ জিজ্ঞাসা করবে, মানুষ জানতে চাইবে, মানুষ প্রাণ খুলে গান গাইবে, সেটা হচ্ছে উন্নয়ন। খাঁচাটা সোনার না হলেও খাঁচাটা যদি বেতের হয় তাতেও উন্নয়ন হয়। এবারে নির্বাচন কমিশন যে কয়েকটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপগুলো ভীষণ উল্লেখযোগ্য, যেগুলো 2021-এ আমরা দেখিনি। 2 দফায় নির্বাচন, তার পাশাপাশি এসআইআর এর যে তালিকা এবং ভোটার তালিকা একদম খুঁটিনাটি বিশ্লেষণ, এবং আপনার ইলেকট্রনিক্স যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যেগুলো প্রত্যেকটি বুথে থাকছে। তো আপনার কি মনে হয় যে এত কিছুর পরেও ভোট শান্তিপূর্ণ হবে, হিংসামুক্ত হবে? যা ওরা বলছেন তা যদি শুধু কাগজে কলমে না হয়, কার্যকর যদি করেন অনেকটা হবে। কিন্তু কার্যকর করবেন কি, আমার তো এটাই প্রশ্ন। কাগজে কলমে লিখে দিলাম কিন্তু সেটা কার্যকর করলাম না। আমি সিসিটিভি দেখলাম, দেখার পর বললাম ঠিক আছে, এটা ঠিক আছে, কার্যকর তো হচ্ছে কিনা। সততার সঙ্গে আমি নির্বাচনকে একেবারে ভয় ভীতিহীন মুক্ত পরিবেশে নির্বাচন গ্যারেন্টি করতে পারছি কিনা, এটা নির্ভর করে
আমি কতটা আন্তরিকতার সঙ্গে আমার প্রশাসনিক পদক্ষেপকে কার্যকর করছি, শুধু মুখে বক্তৃতা নয়। ভোটে মাসেল পাওয়ারের একটা বিরাট বড় ভূমিকা থেকে থাকে। সেই মাসুল পাওয়ার ভূমিকা কাটাবার জন্যই নির্বাচন কমিশনকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। এই যে এত টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি যদি নির্বাচন কমিশনার মনে করি সঠিকভাবে ভোট করাবো, যে দলের লোকেরা এই টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে দলগুলোকে নির্বাচন থেকে বহিষ্কার করা উচিত। একবার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করুন, দেখবেন এইসব কমে যায়। এত টাকা হঠাৎ ভোটের সময় ছড়াচ্ছে কেন? হুমকি দিচ্ছে আমাকে ভোট না দিলে আমি দেখে নেবো। গ্রেপ্তার করেছেন বটে একজনকে, শুধু গ্রেপ্তার কেন বলা হবে না? এই কারণে এই দলটাকে আমরা নির্বাচনে বাইরে বেরোতে দিলাম, মানুষ স্বাধীনভাবে ভোট দিক। সুতরাং যদি কার্যকর করেন তবে ঠিক আছে। যেমন এখন বলছি যে 1 কিলোমিটারের মধ্যে যদি হুমকি হয় ব্যবস্থা নেব, এটা তো মুখে বলেছেন, ব্যবস্থা নেবেন কি? ব্যবস্থা নেবেন। ধর্মীয় প্রচার, যে কারণে ইতিপূর্বে বহু নির্বাচন বাতিল হয়েছে, পদক্ষেপ নিচ্ছেন কি নির্বাচন কমিশন? বিভাজনের রাজনীতি চলছে হু হু করে। দেশের প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলে যাচ্ছেন। নির্বাচন কমিশন যদি সত্যি স্বাধীন কাজ করতেন, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে জেলে পড়া উচিত ছিল, যে বক্তৃতা তিনি এখানে করেছেন সেই বক্তৃতার অনুপাতে। করছেন না। একাধিক ক্ষেত্রে আপনারা সেটিং এর প্রসঙ্গ টেনেছেন, অথচ দেখা যাচ্ছে যে রাজনীতির যুদ্ধক্ষেত্রে যখন তৃণমূল এবং বিজেপি দুটি দল তারা ভোট যুদ্ধে মুখোমুখি হচ্ছে বা ভোট যুদ্ধে প্রচার চালাচ্ছে, তখন একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাচ্ছে। এর মূল কারণটা কি? আমি আবারও বলি, একথা বহুবার হয়তো আপনাকে বলেছি, যাত্রা মঞ্চে দুজনে গদা নিয়ে খুব মারামারি করে। সাধারণ যারা দর্শক শ্রোতা তারা মানে, আরে বাবা কি লড়াই করছে, পর্দা পড়লেই দেখবেন একসঙ্গে বিড়ি খায়। এটা হচ্ছে এখন যত বামপন্থী প্রভাব বাড়ছে, উত্তাপ বাড়ছে, তত ওদের মধ্যে মারামারি বাড়ছে। এইটা দেখাবার জন্য যে আমরাই বিরোধী পক্ষ। আপনার যে বিধানসভা কেন্দ্র, তার মধ্যে যেরকম একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন, উচ্চ মধ্যবিত্ত মানুষ রয়েছেন, এদের মধ্যে আবার অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য ভাতা পান। সেই সমস্ত মানুষদের সঙ্গে যখন আপনি কথা বলছেন, তাদের কি প্রতিক্রিয়া আপনি পাচ্ছেন? মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ মনে করছেন লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি, যখন তারা বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডারটা তো মমতা দিচ্ছে না, এটা সরকারের টাকা, আমার আপনার টাকা, তখন তারা একটু ভাবছেন। আবার অনেকে বলছেন এই টাকা দিয়ে কি হবে আমার, এই টাকা দিয়ে আমার সমস্যা মিটবে, এমনও আছেন। একজন মহিলা, তিনি বেরিয়ে এসে একেবারে বিপর্যস্ত অবস্থায় বসবাস করছেন, জীর্ণ কুটির, বেরিয়ে এসে বললেন তারও চোখটা নষ্ট হয়ে গেছে, তার স্বামী অসুস্থ, যে আমি তো কিছুই পাচ্ছি না, বার্ধক্য ভাতাও পাচ্ছি না। সে কি, আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না? বলছি না, এটাও তো আছে। হয়তো সেই বেচারা বার্ধক্য ভাতা পাইতে গেলে পরে তৃণমূলের কাটমানি দিতে পারেননি, আছে। আপনি একজন অত্যন্ত সফল আইনজীবী এবং দেশের একজন অন্যতম স্বনামধন্য আইনজীবী, কিন্তু আপনার আয় ব্যয়ের তালিকা নিয়ে যখন নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী যে তথ্য সামনে এসেছে, সেখানে আপনার যে আয়ের তথ্য এসেছে সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কারণ যেহেতু আপনি বাম রাজনীতি করেন, বামেদের অর্থ এবং সাম্যবাদ এই দুটো বিষয়কে একসাথে সংযুক্ত করে বিরোধীরা নানা রকম প্রশ্ন করে। এ নিয়ে আমি কোনো উত্তর দেবো না। আমি দেখেছি অনেক উত্তর দিয়েছেন, আমি কেন উত্তর দিয়ে যাবো? আমি তো বহু আগে বলেছি, আমি যদি সব মামলা আমার ফি নিতাম, পার্কস্ট্রিট টামান হয়ে যেত। এই কি দেখছি টাকা ওরা, সুতরাং ওইসব বলে লাভটা কি? সবশেষে আপনার কেন্দ্রের যারা ভোটার, তাদের উদ্দেশ্যে আপনি কি না, বলবেন? আমি প্রত্যেক মানুষকেই বলি যে আপনার স্বাধীন চিন্তায় নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিন। কোন রকম অনুদান, কোন রকম প্ররোচনা, ইলিশ মাছ কিংবা বোয়াল মাছ কিংবা 110 টাকা কি 125 টাকা এসব ভেবে ভোট দেবেন না, জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিন। ধন্যবাদ বিকাশা। আমরা কথা বললাম যাদবপুর কেন্দ্রের প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এরপর যাদবপুরের মানুষরা কি বলছে সেটাই এখন মূল প্রশ্ন।